আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কি ইকুয়েশন চিহ্ন। আচ্ছা, তো এখন আসলে আমরা নির্ণয় করি আমরা যদি লন কোনো কিছু কি আমাদের ডিফারেন্সিয়েশন করা হয় তখন আমরা কি লিখি? সিম্পলি 1 বাই সেই ফাংশনটা, লন এর ভিতরে যে ফাংশন সেটা। আর সেক্ষেত্রে যদি x হয় তাহলে আমরা জাস্ট ওই x ফাংশনটাকে নিচে রেখে দিই, কিন্তু যদি x না অন্য কিছু হয় তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? সেটা আসবে এবং সেটা গুণাকারে বসবে এই ফাংশনটার সাথে, মানে এতটুকুর সাথে। তাহলে আমরা যদি 2 অফ x y কে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আসবে? আমি বাইরে মনে করো 2 নিয়ে আসলাম গুণাকারে, ঠিক আছে? এই বাইরে মনে করো 2 নিয়ে আসলাম। এখন x y কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি করতে হবে? y টাকে বাইরে এনে আমি x কে একবার ডিফারেন্সিয়েট করলাম, প্লাস x কে একবার বাইরে এনে y কে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে আমরা এটা পাইলাম। পরবর্তীতে এখন আমরা একটু কে x প্লাস y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে x এর সাপেক্ষে যদি x কে ডিফারেন্সিয়েট করি তাহলে 1 পাই, আর যদি y কে করি তাহলে আমরা পাবো ddx অফ y। ঠিক আছে, পাইলাম। আচ্ছা দেখো এখানে 2 2 কাটা যায়, আমি যদি x y টাকে এখানে গুণ দিয়ে দিই তাহলে কি আসবে? এখানে থাকবে y প্লাস x ddx অফ y, আর x y টাকে এখানে সাথে আমি গুণ দিলে পাবো xy প্লাস xy ইনটু dy বাই dx। আচ্ছা, এখন আসো আমরা নেক্সট ইয়াটা করি, আমরা ddx অফ y কে এক জায়গায় নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে ওইদিকে নিয়ে যাই আর এখানে লিখি তাহলে কি আসবে দেখো। আচ্ছা আমি এটাকে এভাবে লিখি, মনে করো y এখানে লিখলাম, xy টাকে এখানে আনলাম মাইনাস xy ইজ ইকুয়াল টু এটাকে ওইখানে নিয়ে গেলাম, তাহলে এখানে কি দাঁড়াবে? x অফ y dy বাই dx মাইনাস x ইনটু dy বাই dx। ঠিক আছে, এটা পাইলাম। এখন আমরা এটাকে এখানে এনে ফেলি, তাহলে কি আসবে আমাদের? এটাকে এখানে এনে আমরা ddx অফ y কে কমন নিলাম। ঠিক আছে, যদি কমন নেই তাহলে আমরা এখানে কি পাবো দেখো? xy মাইনাস x। ঠিক আছে, এটা পাইলাম, আর এটাকে ওইখানে নিয়ে যাই। ঠিক আছে, একই কথা। তাহলে এখানে দেখবে y মাইনাস xy। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ddx মানে এতটুকু এখানে রেখে এটাকে আমরা এখানে ভাগাকারে দিয়ে দিই। তাহলে আমরা এখানে কি পাবো? ddx অফ y ইকুয়াল টু y মাইনাস xy, y মাইনাস xy ডিভাইডেড বাই xy মাইনাস x, xy মাইনাস x, xy মাইনাস x। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যে এই ফাংশনটা দেওয়ার পরে বসে এখান থেকে এটা ক নাম্বার ছিল যে ln 2xy ইজ ইকুয়ালস টু যদি x প্লাস y হয় তাহলে এখান থেকে আমাদের ddx অফ y নির্ণয় করতে বলছে। তো আমরা সিম্পলি কি করছি? জাস্ট আমাদের উভয় পক্ষকে ddx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিয়েছি। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই, এটা তো আমাদের শেষ। আচ্ছা, তো নেক্সট ম্যাথে কি বলা হয়েছে আমরা দেখি, আসো। আসো, তো আমাদের নেক্সট ম্যাথে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে খ। খ ঠিক আছে, খতে বলা হয়েছে দৃশ্যকল্প 1 হতে দৃশ্য, আমি দৃশ্য লিখলাম শুধু, দৃশ্য 1 হতে m ইকুয়াল টু 3 হলে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো কি বলছে? 1 মাইনাস x স্কয়ার ইনটু d square y divided by dx square minus x
minus x into ddx of y, ddx of y plus 9y equal to 0। ঠিক আছে, তো এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো চলো আমরা করি দৃশ্যকল্প 1 হতে। দেখো আমাদের দৃশ্যকল্পে 1 এ দেওয়া আছে m এর মান যদি 3 হয়, সমাধান আচ্ছা দেখো আমাদের y সমান কি দিছে, দৃশ্যকল্প 1 হতে প্রমাণিত করতে বলছে y সমান আছে কি cos m, আর m এর মান আমাদের কত দিছে, m এর মান দিছে 3। তাহলে আমরা কি লিখবো 3 sin inverse x, sin inverse x। ঠিক আছে, তাহলে আমাদের এইটা থেকে এইটা প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো আমরা যখন নরমাল একটা সমীকরণ থেকে ওটা ডিফারেন্সিয়েশন বের করে একটা এরকম ইকুয়েশন নির্ণয় করব, ঠিক আছে, তো এই ইকুয়েশন নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে হবে। ঠিক আছে, যদিও এটাকে বলা হবে মানে এটাকে বলা হবে এইটার এই ডিফারেন্সিয়েশনের সলিউশন অথবা প্রিমিটিভ বলা হয়। ঠিক আছে, তো এই টাইপের যখন আমাদের ম্যাথগুলো থাকবে তখন আমরা খুব ভালোভাবে চেক করব যে এইখানে কি চাইতেছে। ঠিক আছে, দেখো আমাদের এখানে কিন্তু কোনো জায়গায় y স্কয়ার নাই। ঠিক আছে, কি আছে y স্কয়ার নাই, তাহলে আমাদের এখানে কোনো ম্যাথে y স্কয়ার করার দরকার নাই। এটা খুব সহজভাবে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, যদি এই জিনিসগুলো আরো কয়েকটা টার্ম আছে এগুলো যদি আমরা ধরতে পারি, আমি দেখাতে বলতেছি, এগুলো যদি ধরতে পারি তাহলে এই ম্যাথটাকে এই ফর্মে আনা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে কি এখানে দেখবে এখানে কোনো জায়গায় আমাদের y এর স্কয়ার নাই, তার মানে আমাদের এটাকে স্কয়ার করতে হবে না। আমরা যখন এটাকে ডিফারেন্সিয়েশন করে sin ইনভার্স এর মান যখন নিচে √1 - x স্কয়ার পাবো, তো সেই ক্ষেত্রে এখানে দেখা যায় যে অনেক সময় স্কয়ার দিতে হয়। তো এই স্কয়ার সেখানে দিব কি দিব না সেটা ডিপেন্ড করবে যে আমার এইখানে কি চাইছে, এখানে কি আমার y এর উপর স্কয়ার চাইছে কোনোটাতে। যদি y এর উপর স্কয়ার না যায় তাহলে সিম্পলি আমরা ফার্স্টে কি করব, ওটার উপর স্কয়ার দিব না। ঠিক আছে, যদিও আমাদের মনে করো যে √1 - x স্কয়ার এখানে দেখা যায়, ঠিক আছে, এটাকে স্কয়ার করলে এই ফর্মে আসে, কিন্তু তারপরে যখন y স্কয়ার নাই তার মানে আমাদের বুঝতে হবে কি আমাদের এটা করার কোনো দরকার নাই। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের dd x of y আর d স্কয়ার y into dx স্কয়ার এই ফর্মটাও নাই। ঠিক আছে, এই ফর্মটা যদি না থাকে তাহলে আমরা আরো সিম্পলি বুঝবো যে আমাদের এই ম্যাথে স্কয়ার করতে হবে না। ঠিক আছে, অর্থাৎ y1 আর y2 গুণাকারে নাই। হ্যাঁ, এই যে y1 into y2 এটা এরকম করে গুণাকারে কোনো জায়গায় নাই। তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা করার ক্ষেত্রে যে নরমাল সিম্পলি আমাদের সিম্পল উপায়ে এই জিনিসটাকে সমাধান করে যেতে হবে। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্ট টাইম আমরা যদি সিম্পলি ভাবে শুরু করি, এটাকে আমরা x এর সাপেক্ষে ওই পক্ষকে ডিফারেন্সিয়েট করে দিব। তো ডিফারেন্সিয়েট করলে এটা পাবো ddx of y is equals to ddx of cos x এর বদলে এখানে জাস্ট কি 3 sin inverse x। ঠিক আছে, পাইলাম। এখন কি করব, ddx of y equal to cos কে আমরা যদি দিলে আমরা কি পাবো, cos ফাংশন মানে সেটা ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin ফাংশনে পরিণত হয়ে যাবে। তাহলে মাইনাস sin এর ভিতরে যেটা আছে সেটা যদি সেটা x থাকে তাহলে আমরা x লিখে দিব, আর যদি x এর ভিতরে অন্য ফাংশন থাকে তাহলে আমরা ওই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করে এটার সাথে গুণ আকারে লিখব। তাহলে আসলে যেহেতু আমরা এখানে x নাই তাহলে আমরা এটাকে 3 sin inverse x টাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি আসবে, sin এর আগে একটা 3 বসবে মাইনাস 3 ডিভাইডেড বাই এই যে sin ইনভার্স x যেটা আছে তাহলে আমরা কি করব, √1 - x স্কয়ার। ঠিক আছে, বসাই দিলাম। আচ্ছা, এই আমার কাজটা হইলো। এখন আমরা কি করব, দেখো এখানে এসে অনেকে বাইরে পড়ে যে আমি কি করব, আমার তো এখানে 1 - x স্কয়ার চাইছে, এই যে এখানে আসলটা খেলাটা, এখানে 1 - x স্কয়ার চাইছে তাহলে আমি এখানে দিয়ে স্কয়ার করে দেই। কিন্তু স্কয়ার করলে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে এদের উপর যে স্কয়ার এসে পড়ে। ঠিক আছে, এদের উপর স্কয়ার আসলে আমাদের পরবর্তীতে দেখবা যে অবশ্যই এটা এইভাবে আসে যে y1 into y2 একটা আকার এসে পড়ে, কিন্তু এটা আমাদের এই সমীকরণের মধ্যে কোথাও চাই না। দেখো এখানে জাস্ট d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার এটা আছে, dy বাই dx আছে, কোন জায়গায় কিন্তু dy বাই dx, ঠিক আছে, আবার d স্কয়ার y into dx স্কয়ার এই দুটো কিন্তু গুণাকারে নাই। ঠিক আছে, তো এই জন্য আমরা এটাকে স্কয়ার করব না, স্কয়ার না করে আমরা কি করব, এটাকে আরো গুণন দিয়ে দিব, তাহলে আরো সিম্পলিফাই হয়ে যাবে। তো চলো এটাকে যদি আমরা এখানে আরো গুণন দিই তাহলে এখানে আমরা কি লিখতে পারবো,
1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এখানে কি আছে মাইনাস 3 সাইন ইন্টু 3 সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স। ঠিক আছে। আচ্ছা এখন আসো আমরা কি করব, এটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো চলো আমরা এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলে কি পাবো দেখো, এটা একটা ফাংশন আর এটা একটা ফাংশন। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এই দুইটা ফাংশনকে, তাহলে আমরা ইউভি এর সূত্র ফলাবো, অর্থাৎ প্রোডাক্ট রুলে আর কি ফলাবো। ঠিক আছে, তাহলে ইউভি সূত্রতে আমরা ফলাই দিব ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে ddx অফ, আচ্ছা আমি এখানে লিখি, সরি, যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম উভয় পক্ষকে x এর সাপেক্ষে। ঠিক আছে, যেটাকেও করলাম ddx অফ এত, আর এখানে আমরা কি করব ddx অফ, সরি মাইনাস আছে, ddx অফ এত, মাঝখানে একটা ইকুয়াল সাইন আছে। ঠিক আছে, তো চলো আমরা উভয়পক্ষকে যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তো এখন আমরা যদি এটাকে করি তাহলে কি পাবো আমরা, ফার্স্টে এটাকে বাইরে নিই u এর সূত্র অনুসারে, v টাকে বাইরে নিয়ে u টাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে dv x অফ y আসে। আর দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, রুট ওভার x এর ডিফারেন্সিয়েট হচ্ছে কি 1/2 রুট ওভার x। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা করি, এখানে এই রুলটা এখানে অ্যাপ্লাই করব, তাহলে এখানে কি আসবে ইনটু ডিভাইডেড বাই 2 রুট ওভার যে ফাংশনটা আছে, মানে কি ফাংশন আছে 1 মাইনাস x স্কয়ার। এখন দেখো রুটের ভিতরে যখন x থাকতো তখন জাস্ট আমরা এই ফর্মটা আসতো, কিন্তু এখানে রুটের ভিতরে কি আছে 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা x, এটাকে তাহলে যদি x না হয় তাহলে এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো, 1 এর জন্য ভ্যালু পাবো 0 আর মাইনাস x স্কয়ার এর জন্য আমরা কি পাবো মাইনাস 2x। ঠিক আছে, তাহলে এখানে এতটুকু হয়ে গেল। আবার u টাকে এখন বাইরে রাখবো, প্লাস যদি আমরা এটাকে বাইরে না এটাকে করি তাহলে কি পাবো রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এটা পাইলাম, আর নিচে আমি সমানটা দিলাম। এখন এটাকে করব, এটাকে যদি করি তাহলে আমরা কি পাবো, এখানে আছে 3, তাহলে 3 মাইনাস 3 থেকে বাইরে নিয়ে যাব, এটাকে যদি আমরা করি তাহলে কি পাবো sin দিয়ে আমরা যদি ইন্টিগ্রেশন করি মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো cos ওই ফাংশনটা, এখানে কি আছে 3 sin ইনভার্স x, sin ইনভার্স x, কিন্তু এটা কি x, এটা তো x না, এখানে কি 3 sin ইনভার্স x, তাহলে 3 sin ইনভার্স x কে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো রুট ওভার 1 মাইনাস x স্কয়ার নিচে যাবে, আর 3 ওটার সাথে গুণ হয়ে যাবে এই ফাংশনটার সাথে, তাহলে 3 যদি এর সাথে গুণ যায়, আচ্ছা তো দেখো এখানে যদি 3 এর সাথে গুণ যায় তাহলে কি পাবো আমরা 3 3 এর 9, এই জিনিসটা 9 হয়ে যাবে। হ্যাঁ, তো 9 বানিয়ে দিলাম, যতটুকু পাইলাম। তাহলে আমরা এটাকে জাস্ট এখন একটু এখানে লিখি, হ্যাঁ জায়গা শর্টেজ একটু, তাহলে আমরা এটাকে এখানে লিখি। দেখো এটাকে লিখলে কি হবে, দেখো এটাকে এখানে লিখি, এখানে কি থাকে d dx of y into minus 2x divided by 2 into root over 1 minus x square plus root over 1 minus x square into d square y divided by dx square is equals to minus 9 cos 3 sin inverse x divided by root over 1 minus x square। ঠিক আছে, তো এই ফর্মটা আমরা পাইলাম, এটাকে যেখানে লিখলাম। এখন দেখো
এখন আমি একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে যদি আমরা রুট ওভার 1/6 স্কয়ার দ্বারা গুণ দেই তাহলে কি আসে দেখো, এটাকে এই পুরোটা ফর্মকে আমরা রুট ওভার 1/6 স্কয়ার দ্বারা গুণ দিলাম, তাহলে এখানে কি আসবে, এটার সাথে রুট ওভার 1/6 স্কয়ার গুণ করলে কি হয়ে যাবে, এটা কাটা যাবে, তাই না? তাহলে এখানে কি থাকবে, জাস্ট ইনটু -x, ঠিক আছে? এটার সাথে যেহেতু রুট ওভার 1/6 স্কয়ার গুণ আছে, তাহলে উপরে গুণ আর নিচে মানে উপরে রুট ওভার 1/6 স্কয়ার, নিচে রুট ওভার 1/6 কাটাকাটি চলে যাবে, সামনে আসবে প্লাস, এর সাথে যদি আবার এটা গুণ হয় তাহলে এটা 1 - x স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ রুট ওভার 1/6 স্কয়ার সাথে যদি আবার রুট ওভার 1/6 স্কয়ার যায় তাহলে রুটটা উঠে যাবে এখান থেকে, আর এখানে থাকবে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার, সামনে থাকবে কত, এটার সাথে যদি মানে এতটুকুর সাথে যদি রুট ওভার 1/6 স্কয়ার গুণ থাকে তাহলে আবার কি হয়ে যাবে, এটা কাটাকাটি চলে যাবে, তখন এখানে থাকে কি 9 cos 3 sin inverse x, ঠিক আছে? এই থাকলো। এখন আমি কি করতে পারি, আমরা এই ফর্মটাতে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি, দেখো এই যে cos 3 sin inverse x এর মান কত ছিল, দেখো cos 3 sin inverse x এটা মান ছিল কিন্তু y, ঠিক আছে? তাহলে আমি এটাকে মুছা দিয়া y লিখতে পারি না, এটাকে মুছে দিয়ে মনে করো y লিখলাম, হ্যাঁ এই যে y লিখলাম, আর এখানে যেহেতু মাইনাস আছে আমি যদি এটাকে এখানে আইনা ফেলে তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে সিম্পলি, তো প্লাস চিহ্ন দিয়ে দিলাম আর এখানে 0 হয়ে যাবে। দেখো এটাই আমাদের দেখাইতে বলছে, ঠিক আছে? তাই আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে, তো আমরা সব লিখে দিলাম, দেখো এই যে ddx অফ y, জাস্ট এটাকে আমি এখন সাজিয়ে লিখছে, এই যে 1 - x স্কয়ার কে আগে আনছে, এই যে 1 - x স্কয়ার d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার, 1 - x স্কয়ার d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার মাইনাস x ইনটু dy বাই dx, এই যে মাইনাস x ইনটু dy বাই dx প্লাস 9y ইকুয়াল টু 0। তো আমাদের এই ম্যাথটা ডান, ঠিক আছে? তো এটা ছিল আমাদের দ্বিতীয় ম্যাথ। তো চলো আমরা তৃতীয় ম্যাথ এখন চলে যাই, ঠিক আছে? তো এই ম্যাথ করা সব সময় তোমরা কি দেখবে, একটা জিনিস লক্ষ্য রাখবা, যেখানে y স্কয়ার আছে কিনা কোথাও, অথবা ddx of y into d square y divided by dx square আছে কিনা, যদি ওই ফর্মটা থাকে তাহলে তোমাদের স্কয়ার করতে হবে, আর যদি ওই ফর্মটা না থাকে তাহলে তোমাদের স্কয়ার করতে হবে না, সিম্পলি আর গুণের মাধ্যমে তোমরা এই ম্যাথটাকে সলভ করবা, ঠিক আছে? তো তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ খুব ইজিলি। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো নেক্সট ম্যাথ আমাদের কি বলছে, নেক্সট ম্যাথে বলছে গ দৃশ্যকল্প 2 হতে f of x y equal to 0 বক্ররেখার (2,1) বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। অভিলম্বের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো খুবই কমন, ঠিক আছে? যদি কেউ এই ম্যাথ হচ্ছে 9 মানে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের সবচেয়ে ইজি ম্যাথ, ঠিক আছে? এটা যদি কেউ মোটামুটি প্র্যাকটিস করতে পারে তাহলে তার এই 4 নাম্বার সে সেভ করে ফেলতে পারবে, ঠিক আছে? তো এটাকে সব সময় তোমরা প্র্যাকটিস করবা, যদি পরীক্ষায় নাম্বার উঠাতে হয়, এটা হচ্ছে পরীক্ষায় নাম্বার উঠানোর সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ। এগুলো যদি করো, এটা প্রত্যেক বোর্ডে সবসময় আমরা এই ম্যাথটা পাবো, যে বক্ররেখার হয় গুরুমানের লঘুমান নির্ণয় করতে পারবে, আদারওয়াইজ ওই বক্ররেখা থেকে আমাদের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তো আমাদের এই টাইপের ম্যাথগুলো আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো, যাতে করে আমরা ওখানে না বাজি, আর এটা সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ এই ডিফারেন্সিয়েশন অধ্যায়ে। তো চলো আমরা এই ম্যাথটা কমপ্লিট করি, চলো আসো। দেখো
যে সকল পদ্ধতিতে f of x y হচ্ছে 0, অর্থাৎ এটা সমান যদি 0 হয় x কিউব মাইনাস 2y স্কয়ার মাইনাস 5 যদি 0 হয়, তাহলে এই বক্ররেখা 2,1 বিন্দুতে স্পর্শক সমীকরণ নির্ণয় করি। আমরা যদি কোনো একটা বক্ররেখাকে যদি আমরা মানে অন্তরীকরণ করি, তাহলে আমরা সেই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢালের মানটা পাই। তো চলো আমরা আগে ফার্স্টে এই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে যে স্পর্শকটা হবে স্পর্শকের ঢালটা নির্ণয় করি। পরবর্তীতে আমরা y - 1 m x - x1 দ্বারা ওইটাকে জাস্ট এটা ঢাল নির্ণয় করে ওই ঢালটাকে বসে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো। তো চলো শুরু করে দিই। তো এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে আমরা কি পাবো 3x স্কয়ার minus 4y into dy by dx equal to যদি 0 হয়, তাহলে এখানে আমরা কি পাবো dy by dx is equals to 3x square divided by 4y। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে স্পর্শকটা ঢাল পাইলাম কোন বিন্দুতে 2,1 বিন্দুতে। 2,1 বিন্দুতে যদি আমরা ঢাল নির্ণয় করতে চাই, তাহলে আমরা এখানে আমরা x এবং y এর মান 2 আর 1 বসায় দেখি। তাহলে এখানে কি পাবো 3 4 12 পাবো, 2 দুগুণে 4 হলে 3 4 12 আসে, আর ডিভাইডেড বাই 4 1 4। ঠিক আছে, তাহলে আমরা কত পাবো ঢালটা 3। এটা হচ্ছে আমাদের ঢালের মান, অর্থাৎ m হচ্ছে 3। অর্থাৎ এই বক্ররেখার একটা নির্দিষ্ট ধরে নাও এই বক্ররেখা 2,1 বিন্দুতে আমাদের স্পর্শকটা গেছে, সেই স্পর্শকটার ঢাল আমরা পাইছি m = 3। আর স্পর্শকের সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো খুব ইজিলি। দেখো স্পর্শকের সমীকরণ কি হবে, আমরা জানি নির্দিষ্ট একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 is equals to m into x - x1। তাহলে আমরা y1 হচ্ছে 1, তাহলে y - y1 টা দিলাম, আর ঢাল হচ্ছে 3 x - x1, x1 এর মান হচ্ছে 2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের y - 1 is equals to 3x - 6, তাহলে কি আসবে 3x - y, তাহলে এখানে কি আসবে প্লাস 5। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি স্পর্শকের সমীকরণ। আর স্পর্শকের উপর অভিলম্ব সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, খুব সিম্পলি সরলরেখা অধ্যায় থেকে আমরা পড়ে আসছি এই যে ট্রিক্স খাটায়া, যেহেতু এটার উপর এর অভিলম্বটা হচ্ছে লম্ব হবে, এই যে এটা হবে লম্ব, তাহলে এটা আমরা সমীকরণ নির্ণয় করতে। চলো আমরা জানি এটা যদি লম্ব সমীকরণ লিখতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, x এর সহগটা এটার সাথে গুণ হয় এবং y এর সহগটা এটার সাথে গুণ হয়ে আসে এবং y এর চিহ্নটা পাল্টে দিতে। তাহলে আমরা চলো y এর সহগকে x এর সাথে গুণ দিলে আসে x, আর x এর সহগকে y এর সাথে গুণ দিলে আসে 3y প্লাস c। তাহলে যেহেতু এই স্পর্শকটা কি এই 2,1 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা এখানে x y এর মধ্যে 2,1 বিন্দু বসাই দেই। তাহলে এখানে আমরা কি পাবো 2 প্লাস 3 is equals to কি c। ঠিক আছে, তাহলে আমরা c কত পাইলাম -5। ঠিক আছে, তাহলে আমাদের সেটা আমরা এখন বসাই দিব x প্লাস 3y - 5 equal to 0। এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণটা, অভিলম্ব সমীকরণ। ঠিক আছে, অভিলম্ব সমীকরণ। তো এটা পেলাম আমাদের স্পর্শকের সমীকরণ এবং এটা পেলাম আমাদের অভিলম্বের সমীকরণ। তো এই আমাদের অ্যানসারটা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা খুবই ইজি ম্যাথ। এটা আমরা প্র্যাকটিস করলে, আমরা যদি নরমালি প্র্যাকটিস করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এটা কভারেজ হয়ে যাবে। তো চলো আমরা এই ম্যাথটা শেষ করলাম। ঢাকা 25 বোর্ডে এখন একটা ম্যাথ দেখবো। ঠিক আছে, আমাদের ঢাকা 25 বোর্ডের 6 নম্বর যে কোশ্চেন ছিল, সেই 6 নম্বর কোশ্চেনের ম্যাথটা আমাদের করা শেষ। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাব। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই, আসো। আমাদের নেক্সট ম্যাথ কি বলছে দেখো, দেখো আমাদের নেক্সট ম্যাথে কি বলছে, এটা ঢাকা 25 বোর্ডে আসা ম্যাথ, এটা হচ্ছে 7 নম্বর ম্যাথটা। ঠিক আছে,
দেখো 7 নম্বর ম্যাথে কি বলছে, এখানে বলছে f theta is equals to cos theta gx is equals to g of x is equals to কি p square e to the power mx minus q square e to the power minus mx, ঠিক আছে, minus mx। যেখানে একটা শর্ত দিছে, এই ম্যাথটা করার সময় তোমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে একটা শর্ত পাবা, ঠিক আছে, বোর্ডের অঙ্কগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটা শর্ত দেওয়া থাকে। এই শর্তটা তোমরা পাবা যখনই আমাদের লঘুমান এবং গুণমান নির্ণয় করার ক্ষেত্রে একটা এরকম টাইপের ম্যাথ থাকবে, ঠিক আছে। এই শর্ত দেওয়ার কারণ হচ্ছে তোমার ম্যাথটাকে সহজ করে দেওয়া হয়, তোমার গুণমান নির্ণয় করতে হবে, না তোমার লঘুমান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখবো যে হয়তো গুণমান বা লঘুমান যেকোনো একটা মান আসবে, এই জন্য এই শর্তটা দেওয়া, ঠিক আছে। এটা ম্যাথ করতে গেলে বুঝতে পারবো। তো চলো এই ম্যাথের যে ফার্স্ট ইয়াটা বলা হয়েছে এটা 7, ঠিক আছে, আমাদের এখানে 2 নাম্বার ম্যাথ। তো এখানে যে ফার্স্ট ম্যাথ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 1 minus cos 5x divided by 3x square এর মান নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা এটা মান নির্ণয় করি। দেখো খুব ইজি, আমরা এই টাইপের ম্যাথ দেখলে ফার্স্টে কি করব, লিমিটের মেজরিটি ম্যাথ হচ্ছে আমাদের sin x ডিভাইডেড বাই x অথবা x বাই sin x অথবা tan x ডিভাইডেড বাই sin x, মানে tan x ডিভাইডেড বাই x ডিভাইডেড অথবা x ডিভাইডেড বাই tan x, এইরকম ফর্মে আসবে। অর্থাৎ x ডিভাইডেড বাই sin x অথবা sin x ডিভাইডেড বাই x, ঠিক আছে, অথবা tan x ডিভাইডেড বাই x আর x ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের এই পুরো যে লিমিটের অধ্যায় মোটামুটি বলা যায় 95% হচ্ছে লোকে আমাদের এই ফর্মে আনতে হয়, ঠিক আছে। যা ম্যাথ আছে সব বা 99% বলতে পারো। তো এই ফর্মে যদি কেউ মানে আনতে পারো প্রত্যেকটা ম্যাথ থেকে, তাহলে তোমাদের ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি, এটাকে কিভাবে আমরা এই ফর্মেটে আনতে পারি। তো এটাই আমাদের মেইন কাজ থাকবে লিমিটের ম্যাথে। বেশিরভাগ ম্যাথই হচ্ছে এরকম, যখন ট্রাইগোনোমেট্রিক টাইপ এরিয়া থাকবে। তো চলো এটাকে আমরা কিভাবে কি করতে পারি আমরা দেখি, আসো। x minus 0, দেখো এখানে কি লিখছে 1 minus cos 5x, আমরা cos 5x কে এইভাবে লিখতে পারি 2 into 5x divided by 2, ঠিক আছে, divided by 3x square। এখন দেখো আমরা একটা সূত্র জানি 2 sin square x এর 2 sin square x এর মান কত 1 minus cos 2x, ঠিক আছে। দেখো আমরা এখানে কি আছে 1 minus cos 2x, এটা আছে, তাহলে আমরা এটাকে 2 sin square x ফর্মে লিখব। তো 2 sin square x ফর্মে লিখলে কত আসে 2 sin square, এখানে x আছে 5x divided by 2, ঠিক আছে, আর এখানে নিচে আছে কত 3x square। তো আমরা 2/3 টাকে বাইরে আনি, তো 2/3 টাকে বাইরে আনলাম, আর এখানে লিখলাম যে লিমিট x টেন্ডস টু 0, আর উপরে আছে ধরে নাও আমি যদি sin square 5x by 2 কে দুইবার লিখি ভাঙায়া, তাহলে কি আসে sin 5x divided by 2 into sin 5x divided by 2, ঠিক আছে। আর নিচে যদি আমি এখানে একটা লিখি যে 5x by 2, আর এখানে যদি লিখি নিচে 5x by 2, ঠিক আছে। যেটা আমাদের x স্কয়ার আছে, তাহলে আমি x টাকে এক জায়গায় একবার এভাবে রাখলাম আর এখানে এইভাবে রাখলাম, আর sin x by x ফর্মে আনার জন্য আমরা জাস্ট 5/2 কে এখানে গুণ দিলাম, 5/2 কে এখানে গুণ দিলাম। তাহলে 5/2 কে যদি এখানে একবার গুণ দিলাম, এখানে একবার গুণ দিলাম, তাহলে আমরা এটাকে কি করব 5/2 এর উপর আমরা হোল স্কয়ার দিতে পারি এখানে, ঠিক আছে। আর এটার সামনে একটা লিমিট আমরা আনতে পারি x টেন্ডস টু 0, ঠিক আছে। এইটা আমাদের ম্যাথ।
হয়ে গেল বানানো sin x ডিভাইডেড বাই x ফর্মে আনা। যখন আমরা এদিকে লিমিট x টেন্ডস টু 0 যদি sin x ডিভাইডেড বাই x অথবা sin যে কোনো একটা কিছু ডিভাইডেড বাই যে কোনো একটা কিছু ইনটু লিমিট x টেন্ডস টু sin x ডিভাইডেড বাই x অথবা sin যে কোনো একটা কিছু ডিভাইড বাই যে কোনো একটা কিছু, এর মান কত আসবে? এটার মান আসবে 1 আর এটার মান আসবে কত? ইনটু 1। তাহলে 1 1 গুণ করলে আমরা এখানে পুরো মানটা কত পাবো? এই যে পুরো মানটার জন্য পাবো 1। তাহলে আমরা এখানে লিখে ফেলাই, এখানে বাইরে আছে 2/3, মাঝখানে এই সম্পূর্ণটা হচ্ছে কি 1, আর আমাদের বাইরে গুণ কত আছে? 25/4। আর আমরা দুই যদি কাটা দেই তাহলে এখানে আসবে এত, তাহলে 25/6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের এখানে মেইন যে টেন্ডেন্সি থাকবে সেই টেন্ডেন্সি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক যে কোনো ফাংশন থেকে আমাদের sin x বাই x অথবা tan x বাই x ফর্মে আনা। ট্রাইগোনোমেট্রি দেখলেই আমাদের যে কোনো ভাবে এই দুইটা যে কোনো একটা ফর্মে আনতে হবে, তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট। ঠিক আছে, এটা আমাদের ইন্টারে যতগুলো ম্যাথ করবে, মানে আমাদের অ্যাডমিশন বাদে আমাদের একাডেমিক লেভেলে যতগুলো ম্যাথ করব তার 90% ট্রাইগোনোমেট্রিক দিয়ে যত ম্যাথ আছে সবগুলো এই ফর্মে আনতে হয়। ঠিক আছে, অথবা এখানে sin x এর বদলে x থাকতে পারে, নিচে sin x থাকতে পারে, আর এখানে tan x এর বদলে x থাকবে আর নিচে tan x আনা। ঠিক আছে, যে কোনো একটা হলে আমাদের ম্যাথটা ফর্মে এসে পড়বে। ঠিক আছে, তো তখন করে অনেক ইজি হয়ে যাবে। চলো আমরা নেক্সট ম্যাথে যাই, আসো। তো আমাদের নেক্সট ম্যাথে কি দেওয়া আছে দেখো, আসো নেক্সট ম্যাথে আমাদের যা দেওয়া আছে f 3 থিটা এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। অন্তরজ নির্ণয় করো। দাঁড়াও, তো আসো আমাদের দেওয়া আছে কি f3 থিটার মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, অর্থাৎ কোনটা? আমাদের যে কোনো ফাংশনকে মূল নিয়মে নির্ণয় করা, মানে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার শর্ত কোনটা? লিমিট x টেন্ডস টু 0 f of x plus h ফাংশন minus f of x divided by h। এই তো আমরা যদি এই ফাংশনটাকে জাস্ট অথবা এই ফাংশনটাকে জাস্ট এর মধ্যে বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের মেইন কাজটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এটা করি, শুরু করে দিই। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি সমাধান। আসো, তো এখানে কি দেওয়া আছে দেখো, f থিটা সমান নাও কত আছে? cos থিটা। ঠিক আছে, তাহলে f3 থিটা সমান কত আসবে? f3 থিটা আসবে cos থিটার জায়গায় জাস্ট 3 থিটা। ঠিক আছে, আর এটাকে তো আমাদের মূল নিয়মে সমাধান করতে বলছে, তাই আমরা মূল নিয়মে সমাধান করার নিয়ম মাত্র কি দেখলাম? লিমিট h টেন্ডস টু 0 থাকবে, আর f এখানে যেহেতু থিটা, তাহলে থিটার বদলে আমরা এখানে 3 থিটা। ঠিক আছে, তাহলে আমরা 3 থিটার বদলে মানে cos x এর বদলে কি দিব? 3 থিটা প্লাস h মাইনাস f 3 থিটা ডিভাইডেড বাই h। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেইন আমাদের লিমিট ফরে আনা। ঠিক আছে, অর্থাৎ এখানে মানে x কে যদি করতে বলা হয় তাহলে আমরা কি করতাম? x এর জন্য আমরা কি করতাম? লিমিট x টেন্ডস টু মানে h টেন্ডস টু 0 দিতাম, আর ওই x ফাংশনটাকে ধরে যদি আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হতো তাহলে আমরা কি করতাম? এবং x প্লাস h। ঠিক আছে, তো এখানে 3 থিটা দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? x এর বদলে যেহেতু 3x আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই সম্পূর্ণটা থেকে আমাদের কি করতে হবে? ফার্স্টে 3 দিয়া x প্লাস h আনতে হবে, পরবর্তীতে মাইনাস
এফ অফ 3x এর উপর করতে হবে, ঠিক আছে? এটাই জাস্ট কিছু না। তো আমরা এটাকে আমি বসাইলাম, দেখো। তো বসানোর পর আমরা নেক্সট লাইনে কি করতে পারি, লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে? এখানে আসবে f, দেখো 3 এর সাথে থিটা প্লাস h গুণ, তাহলে এখানে আমাদের কি আসবে 3 থিটা প্লাস 3h, তাই কি না? হ্যাঁ, দেখো, অথবা একটা সেকেন্ড, আমি একটু ভুল করছি এখানে, দেখো। আচ্ছা না, লিখো 3 থিটা প্লাস 3h, ঠিক আছে, মাইনাস f 3 থিটা ডিভাইডেড বাই h, ঠিক আছে? তো আমরা সামনে গেলাম, লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে? আর আমি যদি এই মানটা, যে cos থিটা যদি মান বসাই, তাহলে কি আসে দেখো, f 3 থিটা মানে হচ্ছে কত, cos থিটা, cos 3 থিটা প্লাস 3h, ঠিক আছে? দেখো আমি যা করি পরবর্তীতে বলতেছি, আর মাইনাস এখানে কত আসবে, cos 3 থিটা ডিভাইডেড বাই h, ঠিক আছে? আচ্ছা, দেখো একটা জিনিস দেখাই, দেখো আমাদের যদি sin x কে করতে বলতো মূল নিয়মে, তাহলে আমরা কি করতাম, f of x plus h plus minus f of x divided by h, এটা লিখতাম, ঠিক আছে? এটা লেখার পর আমরা কি করতাম, sin of x plus h minus sin of x, এভাবে লিখতাম, তাই কি না? ঠিক আছে? আর এখানে বলছে কি cos 3 থিটাকে নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? তো যদি cos 3 থিটাকে নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের কি করতে হবে, দেখো এখানে জাস্ট কিছুই না, এটার আগে একটা থেকে গুণ দিয়ে নিতে হবে, তাহলে আমাদের কি হবে 3x plus 3h এসে পড়বে, যেখানে এখানে আমাদের কত আছে, cos 3 থিটা plus 3h এখানে আছে। ঠিক এইভাবে আমাদের মেন ফর্মে আনতে হবে। তো আনলাম, তো আমরা নেক্সট লাইনে যাই, আসো। আমরা জানি, ওই দেখাই, দেখো এখানে দেখাই, cos a minus cos b এর সূত্র কি, cos a minus cos b এর সূত্র হচ্ছে 2 sin a plus b divided by 2 into sin b minus a divided by 2, ঠিক আছে? এই সূত্রটা আমরা জানি, তাহলে আমরা এই সূত্রটা এখানে বসাই দিই। দেখো এখানে আছে cos 3 থিটা প্লাস 3h মাইনাস cos 3 থিটা, অর্থাৎ এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, এই 3 থিটাকে যদি b ধরি, তাহলে আমাদের এখানে কি আসে, দেখো লিমিট h টেন্ডস টু 0, তাহলে কি আসবে 2 sin 3 থিটা প্লাস 3h প্লাস 3 থিটা, তাহলে এখানে কি আসবে 6 থিটা প্লাস 3h ডিভাইডেড বাই 2 ইনটু কত হবে sin b মাইনাস a, তো sin 3 থিটা মাইনাস এত 3 থিটা মাইনাস 3h আসবে, তাহলে এখানে আমরা কি দিতে হবে, sin 3 থিটা মাইনাস 3 থিটা মাইনাস 3h ডিভাইডেড বাই 2 সম্পূর্ণ নিচে কত আছে h, ঠিক আছে? তো চলো আমরা এখন এখানে ম্যাথটা করি, আসো। লিমিট h টেন্ডস টু 0, আমরা যদি 2 টাকে বাইরে আনি, তাহলে এখানে মনে করো 2 টাকে আমরা বাইরে আনলাম, 2 টাকে বাইরে আনলাম, বাইরে আনার পর দেখো এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ এবং মানে উপরে যদি ভাগ মানে ভাগ দেই, তাহলে এখানে কত আসে, sin 3 থিটা প্লাস h, এটাকে একটু নিচে লিখি, 3 থিটা প্লাস h ইনটু sin মাইনাস 3h ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 3h ডিভাইডেড বাই 2, আর sin এর
কোণের মান যদি মাইনাস হয় তাহলে সেটা মাইনাস আছে, সেই মাইনাসটাকে আমরা বাইরে গুণ দিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই h, ঠিক আছে। আচ্ছা এখন -2 বাইরে রাখলাম, লিমিট যদি আমি এতটুকুর মধ্যে লিখি, মনে করো লিমিট h টেন্ডস টু 0 sin 3 থিটা প্লাস h, এতটুকু যদি করি ইনটু লিমিট h টেন্ডস টু 0 sin 3h ডিভাইডেড বাই 2, এটাকে যদি করি তাহলে কি আসবে দেখো, -2 ইনটু লিমিট h এর মান যদি এখানে 0 বসাতে তাহলে আমার এখানে কি থাকবে sin থিটা, sin 3 থিটা, এই যে তাহলে আমি 3 থিটাটা লিখলাম, এখানে h এর মান যদি 0 বসাতে তাহলে জাস্ট এখানে sin 3 থিটা থাকে। আর এখানে যদি আমরা লিমিট h টেন্ডস টু এটা লিখি আর নিচে যদি h দেই, এখানে h ছিল, আমরা h এর ভিতরে মনে করো h 3/2, এটা লিখে দিলাম, ঠিক আছে, sin x বাই x ফর্মে আনার জন্য, sin x ডিভাইডেড বাই x ফর্মে আনার জন্য, ঠিক আছে। আচ্ছা নরমালি বলি sin x বাই x এই ফর্মে আনলাম, ঠিক আছে। তো যদি আনি আমরা এখানে জাস্ট নরমালি একটা কি গুণ দিব উপরে, এই যে 3/2 টাকে এক্সট্রা আনলাম, এই 3/2 টাকে এক্সট্রা এখানে আবার গুণ দিব, যাতে করে উপরে এটা ভাগ গেলে 2/3 এর সাথে এটা কাটাকাটি চলে যায়। তাহলে লিমিট h টেন্ডস টু 0 sin সামথিং ডিভাইডেড বাই সামথিং, এর মান কত আসে 1, তাহলে 1 বসিয়ে দিলাম, আর সামনে কত গুণ আছে 3/2, 3/2 থেকে গুণ দেওয়া বসিয়ে দিলাম। এখন দেখো নরমালি জাস্ট এই 2 এর সাথে যদি এই 2টা কাটাকাটি চলে যায় তাহলে আমাদের অ্যানসার কত আসে, অ্যানসার আছে -3 sin 3 থিটা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই cos 3 থিটার, এই cos 3 থিটার মূল নিয়মের ডিফারেন্সিয়েশন ভ্যালু, ঠিক আছে, যেটা আমরা নরমালি শর্ট টেকনিকে যখন আমরা প্রো হই তখন আমরা করতে পারি, যে যেটা এখানে cos থিটা কে করলে আমরা মাইনাস sin সামথিং একটা কিছু পাবো, ঠিক আছে। এখন যেহেতু এটা মানে সামথিংটা যেহেতু x আছে, আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে আবার ওই মানটাকে আমরা রাখবো। তো 3 থিটাকে যদি আমি d থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো 3 পাবো। তাহলে এই যে দেখো এই ম্যাথটাই আমাদের এখানে অ্যানসার আকারে আসছে, ঠিক আছে। চলো হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তর্ভুক্ত নিয়ম। তো আমরা চলো নেক্সট ম্যাথে যাই, এটা খুব ইজি ছিল একটা ম্যাথ। তো এটা হচ্ছে মেইনলি প্র্যাকটিস করতে হবে আমাদের, তাহলে ইজিলি এটা পারা যাবে। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা আসো আমরা নেক্সট ম্যাথে যাই। এখন দেখো নেক্সট ম্যাথে কি বলছে, নেক্সট ম্যাথে বলছে যে g অফ x এর চরম মান নির্ণয় করতে, g অফ x এর চরম মান নির্ণয় করো, ঠিক আছে। তো চলো আমরা g অফ x এর চরম মান নির্ণয় করি। আমরা জানি চরম মান নির্ণয়ের মানে ফার্স্ট ফর্মুলা হচ্ছে ওই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য ধরতে হবে, ওই শূন্য ধরার পর x এর যা আমরা মান পাই x এর মানটা আবার ডাবল প্রাইমে বসাই, x এর মানটা ডাবল প্রাইমে বসার পরে আমি যদি মানটা 0 হচ্ছে বড় পাই তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে x এর যে ভ্যালু আমরা পাইছিলাম তাই সেই x এর ভ্যালুর জন্য আমরা পাবো হচ্ছে কি লঘুমান, আর যদি মনে করো যে 0 চেয়ে ছোট পাই তাহলে সেক্ষেত্রে আমরা গুণমান পাবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলছি যে x এর মান আমাদের এখানে নির্ণয় করা লাগে, যে প্রথম যে ডিফারেন্সিয়েশন হয় সেখান থেকে আমাদের x এর মান নির্ণয় করা লাগে। কিন্তু দেখো এই ম্যাথটাতে g অফ x এর মধ্যে দেখো p স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস q স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mx, এই টাইপের ম্যাথগুলোতে আমাদের x এর মানটা না নির্ণয় করলে চলে। x এর মানটা যদি আমরা নির্ণয় করি এখানে ম্যাথটা একটু বড় হয়, তো আমাদের সেই ক্ষেত্রে x এর মানটাকে নির্ণয় করতে হয় না, আমরা e টু দি পাওয়ার mx এর মানটা যদি নির্ণয় করি তাহলে আমাদের ম্যাথটার জন্য এনাফ হয়, ঠিক আছে, কোশ্চেনটা করা মানে সলিউশনটা করা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, মানে আমরা এই ক্ষেত্রে চেষ্টা করব যাতে করে আমরা e টু দি পাওয়ার mx এর মানটাই রাখতে পারি। পরবর্তীতে e টু দি পাওয়ার mx এর মানটাকে
ডাবল ডিফারেন্সিয়েশনের মানের মধ্যে আমরা বসাই দিব, তাহলে আমাদের ম্যাথটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। তো চলো আমরা নির্ণয় করি এটা কিভাবে করি। দেখো তো এখানে আছে আমাদের কি g অফ x, এটা মান দেওয়া আছে কত p স্কয়ার e টু দি পাওয়ার nx মাইনাস q স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mx, ঠিক আছে, মাইনাস mx, ঠিক আছে। আচ্ছা এটা দিলাম, এখন আমরা এটাকে কি করবো, জাস্ট একবার ডিফারেন্সিয়েট করে দিব। তো একবার ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে কি পাবো, p স্কয়ার e টু দি পাওয়ার mx কে করলে কি আসবে, m টা বাইরে আসবে আর মার্কারটা একটু ঝামেলা করতেছে, e টু দি পাওয়ার এখানে mx থাকবে, ঠিক আছে। তো এখানে e টু দি পাওয়ার mx থাকলো মাইনাস q স্কয়ার m ইনটু এখানে প্লাস হয়ে যাবে m ইনটু e টু দি পাওয়ার mx, ঠিক আছে। আমরা যদি e টু দি পাওয়ার মাইনাস mx কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের e টু দি পাওয়ার মাইনাস mx থাকবে আর জাস্ট বাইরেটা মাইনাস m আকারে এসে পড়বে। তো মাইনাস m যদি আসে তাহলে m টাকে লিখলাম আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস আসে, ঠিক আছে। তো এটাকে লিখলাম, এটা সমান আমাদের কত ধরতে হবে, 0 ধরতে হবে, ঠিক আছে। এটা সমান আমরা 0 ধরলাম, তো 0 ধরলাম, ভালো কথা। এখন আমরা জাস্ট এখানে কি করব, p স্কয়ার m e টু দি পাওয়ার mx, এখানে আমরা কি করব দেখি, হ্যাঁ ঠিক আছে। ওখানে জাস্ট আমরা q স্কয়ারটাকে নিয়ে যাব, q স্কয়ার m e টু দি পাওয়ার মাইনাস mx, এটা করলাম। এখন যদি আমরা e টু দি পাওয়ার mx কে এখানে ভাগ দেই তাহলে আমরা কি পাবো, e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস mx পাইলাম। আর এখানে কি থাকবে, মাইনাস q স্কয়ার m ডিভাইডেড বাই p স্কয়ার, ঠিক আছে। m কাটা যাবে, এখানে কত থাকবে, e টু দি পাওয়ার mx কে e টু দি পাওয়ার মাইনাস mx দ্বারা ভাগ করলে কত আসবে, e টু দি পাওয়ার 2mx ইকুয়ালস টু এখানে কি থাকবে, মাইনাস q স্কয়ার আর p স্কয়ার, ঠিক আছে। এখন দেখো আমি যদি এখান থেকে এই mx টাকে আমরা কিভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার mx এর মান কত, স্কয়ার, ঠিক আছে। আর এখানে আমরা কি লিখতে পারি, q বাই p এর মান হচ্ছে কত, স্কয়ার। তো এখন দেখো e টু দি পাওয়ার mx যদি আমরা নেই তাহলে এখানে কি থাকবে, প্লাস মাইনাস q বাই b, অর্থাৎ বর্গটা আমরা উঠে ফেললাম রুট স্কয়ার করে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের যে শর্ত দেওয়া আছে, এটা যেটা আমি ফার্স্টে বলছিলাম, এই শর্ত দ্বারা একটা মিনিং আছে। এখানে বলছে p q m সবগুলাই বড় হবে 0 থেকে, তো যদি q আর p যদি 0 থেকে বড় হয় তাহলে এখানে মাইনাস মান কখনো আসার পসিবিলিটি থাকে না, তাহলে আমরা মাইনাস মানটা নিব না, এই ক্ষেত্রে আমরা শুধু প্লাস মানটা নিব। তো প্লাস মানটা নিয়ে কি করব, এটাকে আবার ডাবল ডিফারেন্সিয়েট করব, ডাবল ডিফারেন্সিয়েট করে ওটার মধ্যে আমরা e টু দি পাওয়ার mx এর মানটা বসিয়ে দেব। তাহলে এটাকে আমরা যদি ডাবল ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ g ডাবল ডিফারেন্সিয়েট করে তাহলে এক্ষেত্রে আমরা কি আছে, p স্কয়ার, এটাকে যদি আমরা ডাবল ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আছে, p স্কয়ার m স্কয়ার e টু দি পাওয়ার mx, আর এখানে যদি আবারও করি তাহলে আমাদের এখানে কি আসবে, মাইনাস q স্কয়ার, ঠিক আছে, m স্কয়ার e টু দি পাওয়ার mx, ঠিক আছে। এই মানটা আমরা পাইলাম। এই মানটা পাওয়ার পরে আমরা কি করব, এটার মধ্যে e টু দি পাওয়ার mx এর মানটা জাস্ট বসাই দিব, ঠিক আছে। e টু দি পাওয়ার mx এর মানটা জাস্ট বসাই দিব। তো চলো আমরা করি, p স্কয়ার m স্কয়ার e টু দি পাওয়ার mx এর মান হচ্ছে q বাই p মাইনাস q স্কয়ার m স্কয়ার e টু দি পাওয়ার mx, তাহলে e টু দি পাওয়ার মাইনাস mx যদি তাহলে এখানে কি আসবে, 1 বাই e টু দি পাওয়ার mx, এটাই তো, তাই না। আর যদি 1 বাই e টু দি পাওয়ার mx মানে e টু দি পাওয়ার mx যদি q বাই p হয় তাহলে 1 বাই e টু দি পাওয়ার mx কি আসবে, p বাই q, তাই কি না। তো চলো আমরা এখানে কি করব, এখানে মনে করো p যদি কাটা যায় তাহলে এখানে আসবে আমার এখানে p, তাহলে এখানে আসবে আমাদের p q m স্কয়ার মাইনাস কিন্তু q কাটা গেলে এখানে আসবে কি p q m স্কয়ার। এখন দেখো এখানে একটা জিনিস, এখানে p q m স্কয়ার থেকে যদি p q m স্কয়ার কাটা যায় তাহলে আমাদের 0 থাকে, ঠিক আছে। তো যদি 0 থাকে আমরা কিন্তু কোনো 0 থেকে বড় মান অথবা 0 থেকে ছোট মান পাই নাই। যদি 0 থেকে বড় মান বা 0 থেকে যদি ছোট মান না পাই তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়,
সেক্ষেত্রে আমরা বুঝতে হয় যে এই ফাংশনটার ক্ষেত্রে অর্থাৎ p স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস q স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mx এই ফাংশনটার ক্ষেত্রে গুরু অথবা কোনো লঘু মান নেই, অর্থাৎ এই ফাংশনটার কোনো চরম মান নেই, ঠিক আছে, যদি এটার মান 0 আসে, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু 0 আসছে ডাবল ডিফারেন্সিয়েশনের মধ্যে এই e টু দি পাওয়ার মানে এই সম্পূর্ণটার মান যেহেতু আমাদের 0 আছে, তাহলে আমাদের এখানে কি বলতে হবে, এখানে কোনো চরম মান নেই, চরম মান অস্তিত্বশীল না এই ফাংশনটার জন্য, অস্তিত্বশীল নয়, ঠিক আছে। যখনই 0 আসবে অর্থাৎ এই মানটা যদি 0 থেকে বড় বা ছোট আসতো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে e টু দি পাওয়ার mx এর ওই মানটার জন্য হয় লঘু মান পাবো মেইন ফাংশনের, অথবা গুরু মান পাবো। যেহেতু আমরা এখানে e টু দি পাওয়ার mx এর মানের জন্য 0 থেকে কোনো বড় সংখ্যা বা 0 থেকে ছোট কোনো সংখ্যা পাই নাই, 0 পাইছি, তো সেই ক্ষেত্রে এই ফাংশনটার কোনো আমাদের চরম মান থাকবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এখানে চরম মান অস্তিত্বশীল নয়, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট ম্যাথটা করি, আসো। আসো আসলে আমরা নেক্সট ম্যাথটা করি। দেখো আমাদের নেক্সট ম্যাথে কি বলা হয়েছে, নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের ঢাকা 25 বোর্ডের ম্যাথ, বাট এই ম্যাথটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সংক্রান্ত ম্যাথ। আমরা এতক্ষণ করছি মেজরিটি ডিফারেন্সিয়েশন সংক্রান্ত, এখন আমরা ইন্টিগ্রেশন সংক্রান্ত একটা লাস্ট ম্যাথ দেখবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। দেখো এখানে কি বলা আছে, দৃশ্যকল্প একে, দৃশ্যকল্প এক, এখানে আছে f of x, f of x is equals to sin x, আর দৃশ্যকল্প 2 দেওয়া আছে, দৃশ্যকল্প 2 এখানে কি দেওয়া আছে, y square is equals to 16x, ঠিক আছে। তো এখানে আমরা কি দিব, e to the power 3 বলা আছে প্রথম কোশ্চেনে, ddx of x into 2 plus ln x, ঠিক আছে। এটা নির্ণয় করতে বলছে, নির্ণয় করো, ঠিক আছে। দেখো তোমাদের যে এই ম্যাথটা নির্ণয় করতে বলা হয়েছে, এই ম্যাথটা খুব ইজি। এই ম্যাথে কি বলছে, ddx of মানে dx divided by x into 2 plus ln x। তো দেখো আমি যদি এই ম্যাথটার ক্ষেত্রে খুব সহজেই আমি যদি মনে করো ধরি z is equals to মনে করো কত 2 plus ln x, যদি এটাকে ধরি তাহলে আমরা কি পাবো, dz is equals to 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, আর হচ্ছে প্লাস যদি ln x কি করি তাহলে এখানে কি আসবে 1x dx, তাই কি না। তাহলে এখন দেখো আমাদের এখানে কি আছে 1x dx, এটার মানে কত হচ্ছে dz। দেখো এখানে আছে কি 1x 1/x, সরি 1x না 1/x ইনটু dx, এটার মানে আমরা কত ধরতে পারি dz, তাই কি না, তাই কি না। তো আমরা dz ধরলাম, আর এখানে আমরা 2 প্লাস 1x এর মান কত ধরছি, 2 প্লাস 1x এর মান ধরছি হচ্ছে z, তাহলে আমরা এখানে কি দিব 1/z, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাই না। এখন x এর ক্ষেত্রে আমার আপার লিমিট ছিল e to the power 3 আর লোয়ার লিমিট ছিল 1, তাহলে আমরা z এর ক্ষেত্রে আপার লিমিট লোয়ার লিমিটটা বাই করি, আসো আসো বাই করি। এখানে আছে x, এখানে আছে z, x এর মান যখন কত e to the power 3 আর হচ্ছে কত 1, তাহলে x এর মান যদি আমরা e to the power 3 লিখি তাহলে 2
প্লাস লন e টু দি পাওয়ার যদি 3 লিখি তাহলে লন আর কে কাটা যায়, জাস্ট এখানে থাকবে 3, তাহলে এখানে থাকবে 5। আর যদি আমরা মনে করো এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ তো দেখো এখন যদি আমরা এখানে কি করি 1 টা বসাই তাহলে এখানে কত আসবে x এর মান, x এর মান যদি আমরা লন বসাই তাহলে দেখো এখানে লন 2 প্লাস লন 1 আসে, ঠিক আছে। আমরা জানি লন 1 এর মান কত আসে 0 আসে, তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এখানে 2 টা বসাইতে হবে, ঠিক আছে। তো আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বের করলাম, তো আপার লিমিটের মান হচ্ছে আমাদের 5, তো আমরা 5 দিয়ে দেই এখানে, আর লোয়ার লিমিটের মান হচ্ছে 2, ঠিক আছে। এটা কিন্তু 1 লোয়ার লিমিট ছিল এটার জন্য, 1 এর জন্য মানে x এর জন্য। তাহলে আমরা জানি কি 1/x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে আমরা কি পাই ln x পাই, তাহলে 1/z কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো ln z। যেটা আপার লিমিট হবে আমাদের কত 5 আর লোয়ার লিমিট হবে হচ্ছে 2, তাহলে এখানে আমরা করব ln 5 মাইনাস ln 2, এটাকে জাস্ট আমরা কি লিখতে পারি সিম্পলি ln 5/2 প্লাস না 5 প্লাস না এই ln 5/2 হচ্ছে আমাদের এটার অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের প্রথম ম্যাথটা হয়ে গেল, আসলে আমরা সেকেন্ড ম্যাথে যাই। এই ছিল আমাদের ইজিয়েস্ট একটা ম্যাথ। তো সেকেন্ড ম্যাথে দেখো কি বলা হয়েছে, দেখো আমার সেকেন্ড ম্যাথ দেওয়া আছে হ, এখানে দেওয়া আছে কি π/2 আর নিচে হচ্ছে 0 f প্রাইম x dx divided by 2 plus fx into 3 plus fx। এর মান এত, এর মান দৃশ্য বলতে একের আলোকে নির্ণয় করতে বলছে, একের আলোকে নির্ণয় করো, ঠিক আছে, একের আলোকে নির্ণয়। তো আমাদের কি এই ম্যাথটা দিছে, এই ম্যাথটা দিয়ে কি বলছে এটাকে দৃশ্যকল্প একের আলোকে নির্ণয় করো, অর্থাৎ আমাদের কি বলছে দেখো f of x হচ্ছে sin x, তাহলে আমরা এখানে কি করব দেখো এখানে কি দেওয়া আছে আপার লিমিট π/2 লোয়ার লিমিট হচ্ছে 0, f প্রাইম x হচ্ছে কত মানে অর্থাৎ এই sin x কে আমরা মানে ডিফারেন্সিয়েশন করলে এখানে উপরে কি পাবো cos x, অর্থাৎ f মানে f প্রাইম x মানে হচ্ছে cos x, অর্থাৎ এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করলে আমরা উপরে cos x পাইলাম, তো cos x টাকে উপরে লিখলাম আর নিচে দেওয়া আছে কি 2 plus f of x মানে হচ্ছে sin x into 2 plus মানে 3 plus f of x মানে হচ্ছে sin x, ঠিক আছে। এই এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, ঠিক আছে, খুব ইজি, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো আমি যদি এখানে ধরে নাও এটাকে আমাদের মেইনলি সিম্পলি এটা নরমাল একটা ফর্মে আনতে পারলে আমরা এটাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে সলভ করতে পারবো। দেখো ব্যাপারটা কিরকম, আমি যদি এখানে z সমান ধরি sin x, তাহলে আমাদের dz সমান কত আসবে cos x dx, ঠিক আছে। আমরা আপার লিমিটটা বের করে ফেলাই x এবং z এর জন্য, আমাদের x এবং z এর জন্য আপার লিমিট হচ্ছে কত π/2 যদি হয় x এর জন্য আর 0 যদি হয়, আমরা cos 90 মান হচ্ছে জানি 0 আর cos না সরি sin এর ক্ষেত্রে এটা sin 90 মান আমরা জানি হচ্ছে 1 আর sin 0 মান জানি হচ্ছে 0, ঠিক আছে। এখন দেখো ম্যাথটা খুব ইজি হয়ে যাবে, cos x dx মানে কত dz, তাহলে আমরা লিখলাম উপরে dz, ঠিক আছে, আর নিচে আমাদের কত কত আছে 2 প্লাস sin x আমরা কত ধরছি z, তা z দিলাম, আর একটা কত আছে 3 প্লাস sin x আমরা কত ধরছি z, তাহলে আমরা এখানে z দিলাম। দেখো তো এখানে নরমালি আমাদের কি হয়ে গেছে আংশিক ভগ্নাংশের নিয়মে চলে আসছে, অর্থাৎ দুইটা রাশি গুণ আকারে আছে, আমরা এটাকে জাস্ট আংশিক ভগ্নাংশ করলেই কি পেয়ে যাবো
আমরা সম্পূর্ণ টোটালটার ইন্টিগ্রেশন পাওয়া যাবে, তাই না? আমরা আপার লিমিট যেটা 1 আর 0 এর জন্য আপার লিমিট 1 আর 0 লিখলাম, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা নেক্সটে যাই। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি এখন 1 আপার লিমিট লোয়ার লিমিট 0, এখানে কত আছে dz 1/2 প্লাস z, ঠিক আছে? আর এখানে আরেকটা কি আছে, এটা কি না, ঠিক আছে। আচ্ছা আসো একটা জিনিস করি আমরা এখানে এখন, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে এখন ভাঙায় আসো 2 প্লাস z আর 3 প্লাস z, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/a প্লাস 1/b, তাই কি না? ঠিক আছে, তো লিখলাম, লেখার পর মনে করো উভয় পক্ষকে আমরা 2 প্লাস z ইন্টু 3 প্লাস z দ্বারা যদি গুণ করে দিলাম, এখানে কি থাকবে, সরি একটু ভুল লিখছি, উপরে থাকবে হচ্ছে ডিভাইড বাই 2 প্লাস z প্লাস b, নিচে থাকবে কত 3 প্লাস z, ঠিক আছে? আর উভয় পক্ষে যদি আমরা 2 প্লাস z ইন্টু 3 প্লাস z দ্বারা গুণ করে দিলাম, আমাদের এখানে কি থাকবে a ইন্টু 3 প্লাস z প্লাস b ইন্টু 2 প্লাস z। এখন আমরা যদি z এর মান -1 ধরি তাহলে আমরা কি পাবো, -2 যদি z এর ক্ষেত্রে, তাহলে এখানে -2 হলে b টা চলে যাবে, আর এখানে কত থাকবে 3, z এর মান যদি আমরা -2 ধরছি তাহলে এখানে -2 দিলাম, তাহলে এখানে থাকে জাস্ট a, ঠিক আছে? তাহলে a এর মান আমরা এখান থেকে কত পাই, a এর মান পাই হচ্ছে আমরা 1, ঠিক আছে? আর এখানে যদি আমরা z এর মান -3 ধরি তাহলে এখানে আমরা a এর ভ্যালুটা 0 আসে, আর এখানে কত আসবে b সমান সমান কত আসবে 2 মাইনাস, এখানে আসবে -b, তাই না? তাহলে আমাদের b এর মান আমরা কত পাইলাম -1, তাহলে আমরা a এর মান পেলাম আমরা কত 1, আর b এর মান পাইলাম আমরা কত -1, ঠিক আছে? তাহলে লিখলাম, লেখার পরে এটাকে মুছে দিই, জাস্ট এটাকে মুছে দিয়ে ইন্টিগ্রেশন করলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। দেখো আর আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এটা তো আমাদের ইন্টিগ্রেশনের পার্ট ছিল, তাই না? যে dz, তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন যদি করি, দেখো এর মান ছিল আমাদের 1, তাহলে আমরা 1 পাশে dz দিলাম, ডিভাইড বাই 2 প্লাস z, এর প্লাস কত আসবে এখানে, b এর মান ছিল -1, তাহলে এখানে আমরা -1 দিয়ে দিলাম, -1 2 1 ডিভাইড বাই 3 প্লাস z, ঠিক আছে? এটাই তো আমাদের মান। আচ্ছা, এবং আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমার কাছে ছিল আপার লিমিটের মান ছিল 1 আর লোয়ার লিমিটের মান ছিল যেহেতু 0, এখানে আপার লিমিটের মান 1, এখানে লোয়ার লিমিটের মান 0। আচ্ছা এখন আমরা এটা এখানে করি, দেখো আমরা যদি নিচেরটাকে, এই ক্ষেত্রে যদি নিচের থেকে ইন্টিগ্রেশন করি, মানে নিচের থেকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা উপরে মানটা পাইতেছি, তাই কি না? তাহলে যদি এটাই হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ln 2 প্লাস z, ঠিক আছে? আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 মাইনাস, আবার এটাকে যদি আমরা নিচের মান পাইলে যদি ইন্টিগ্রেট মানে ডিফারেন্সিয়েশন করতে আমরা উপরে মানটা পাইতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা আবার কি লিখতে পারি, ln 3 প্লাস z আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, তাই কি না? তাহলে আমরা যদি এটা এইভাবে বসাই তাহলে এখানে আমরা কি পাবো, ln 2 প্লাস 1 বসালে আমরা কত পাবো 3, ln 3 মাইনাস আবার কি করব ln 2 প্লাস যদি 0 বসাই তাহলে আমরা কত পাবো 2, তাই কি না? আর সামনে একটা কি আছে মাইনাস, ln 3 প্লাস 1 যদি বসাই তাহলে আমরা এখানে কি পাবো ln 4, ln মাইনাস ln 3 প্লাস যদি 0 বসাই তাহলে আমরা কত পাবো ln 3, তাই কি না? এখন তাহলে সিম্পলিফাই আমরা করে দেই, এটা মুছে ফেলাই, আসো এখন এই ক্ষেত্রে ln 3 মাইনাস ln 2 মানে হচ্ছে কত, ln 3/2, আমরা এটাকে এভাবে লিখতে পারি, তাই কি না? মাইনাস আমরা কি করতে পারি, ln 4/3 দেওয়া আছে, তাহলে 4/3 যদি এভাবে লিখতে পারি,
এভাবে এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে আবার কি লিখতে পারি, ln 3/2, এটা যদি ভাগ চলে যাবে তাহলে আমরা উপরে মনে করো গুণ দেই, আর নিচে মনে করো 4 দিলাম, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, ln 9/8। এটা হচ্ছে আমাদের এই ইয়ার অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি কিন্তু ম্যাথ। তো এটা হচ্ছে আমাদের এই অ্যান্সার, ln 9/8। ঠিক আছে, তো এই ছিল আমাদের 2 নম্বর ম্যাথটা। খুব ইজি ছিল ম্যাথটা, আমরা যদি এটা প্র্যাকটিস করি খুব ইজিলি পারবো। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই, আসো। দাঁড়া এক সেকেন্ড। আসো আমরা নেক্সট ম্যাথে যাই। তখন নেক্সট ম্যাথটা খুব ইজি। নেক্সট ম্যাথে বলছে যে দৃশ্যকল্প 2 এর পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখো কি বলছে, যে দৃশ্যকল্প 2 দেওয়া আছে, একটা পরাবৃত্ত সমীকরণ। এখানে বলছে দৃশ্যকল্প 2 এর যে পরাবৃত্ত আছে এর উপকেন্দ্রিক যে লম্ব, এর এই যে পরাবৃত্ত এবং আছে, এবং এর যে উপকেন্দ্রিক লম্ব, সেই লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ ধরে নাও আমার কাছে এই একটা পরাবৃত্ত সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, এবং এর যে একটা উপকেন্দ্র থাকে, উপকেন্দ্রিক লম্ব যে থাকে, উপকেন্দ্রিক লম্ব দ্বারা যে ক্ষেত্রফলটা সৃষ্টি হয়, ঠিক আছে, আমার এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো দেখো আমরা এই ক্ষেত্রে আমরা জানি কি পরাবৃত্ত সমীকরণের ক্ষেত্রে 4x হচ্ছে পরাবৃত্ত সমীকরণ। তাহলে আমরা এখানে 16 যেহেতু পাইছি, আমরা তাহলে 16 কে 4 × 4x দ্বারা লিখতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের যে x এর যে অক্ষটা থাকবে সেটা হচ্ছে আমাদের 4,0, এটাই তো, তাই কি না? যেহেতু এখানে আমাদের উপকেন্দ্রিক যে লম্বটা, সেই লম্বটা 4,0 বিন্দুতে থেকেই তো হচ্ছে আমাদের লম্বটা যায়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। লেখার পর কি করতে পারি, দেখো y কে √16, তার যেহেতু 16, তাহলে আমরা 16x দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে রাখলাম। রাখার পর যাচ্ছে এখন কি করব, দেখো আমরা যদি এই লম্ব দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে আমরা এই পরাবৃত্তটাকে ফার্স্টে এইখান থেকে এই পর্যন্ত আগে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পর আমরা এই যে প্রথম ক্ষেত্রফলটা পাবো, এটাকে জাস্ট 2 দ্বারা গুণ করলে আমরা এই নিচের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে এইভাবে আমরা পরাবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো চলো আমরা এটাকে ইন্টিগ্রেশন করি। যেখানে আপার লিমিট কত, আপার লিমিট হবে 4 আর লোয়ার লিমিট হবে 0। তো দিয়ে দিলাম, আর √16টাকে আমি বাইরে নিয়ে আসলাম, আর √x টাকে আমি ভিতরে রাখলাম। ঠিক আছে, √x, অর্থাৎ x এর পাওয়ার হচ্ছে হাফ। আর যদি আমরা x এর পাওয়ার হাফ কে, আর √16 মানে হচ্ছে 4, ঠিক আছে, তো 4টাকে 4 এর জায়গায় রাখলাম। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, 1 প্লাস এখানে থাকবে 1, আমি যেটা পাবো তো 1/2 প্লাস 1, তাহলে আমরা এখানে কত পাবো, 3/2, আর এখানে নিচে যেহেতু কত আমরা পাবো 3/2, তাহলে আমরা এখানে মনে করো 2/3 এভাবে লিখতে পারি। আর এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব 1 0, দেখো ঠিক আছে। আমরা এখন এটাকে কি করব, 4 কে থাকবে 8/3, এটাকে যদি আমরা 1 রাখি তাহলে 1 এর মান যাই আসুক এটা 1ই থাকবে, আর 0 এর মান তো 0ই আসে। ঠিক আছে, তাহলে x এর মান যদি আমি একবার 1 বসাই, 3/2 মাইনাস 0 এর মান যদি 3/2 বসাই, তাহলে এখানে আমরা মান কত পাবো, 8/3 বর্গ একক। এখন এতটুকু আমরা শুধুমাত্র এতটুকুর মানটা পাইছি। ঠিক আছে, এখন যদি এটার সাথে আমি জাস্ট 2 গুণ দিয়ে দিই, তাহলে আমরা
এটার মানটা পাওয়া যাবে। তাহলে আমরা এটার সাথে 2 গুণ দিয়ে দেই, তাহলে 8 এর সাথে যদি আমরা 2 গুণ দেই তাহলে আমরা কত পাবো 16/3 এত বর্গ একক। এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। তো এই ছিল আমাদের ঢাকা 25 বোর্ডের ইন্টিগ্রেশনের ম্যাথটা, ঠিক আছে। তো আমরা যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রফল বিভাগের ম্যাথগুলো সলভ করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের এটা অনেক বেনিফিটেড হবে, কারণ আমাদের একাডেমিক লাইফে খুব ইজি ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রগুলো আর কি আমাদের দেওয়া থাকে, ঠিক আছে। একটা হচ্ছে এই যে পরাবৃত্ত খুব রেয়ারলি আসে, তবে আসে যেহেতু আমাদের ঢাকা 25 আসছে। আরেকটা হচ্ছে আমাদের √a² - x², যেটা হচ্ছে সবচেয়ে কমন ম্যাথ। হ্যাঁ, অর্থাৎ একটা উপবৃত্তের যে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এই √a² - x², এই জিনিসটা তোমরা বেশি করে শিখবে, এই জিনিসটা বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে আমাদের যে কোনো বোর্ডে আমরা এটা কমন পাবো, ঠিক আছে। এটা সবচেয়ে হাইয়েস্ট মোটামুটি যে মানে কঠিন ম্যাথগুলোর মধ্যে আছে, যে এটা হচ্ছে এইটা বোর্ডে আসা ম্যাথগুলোর মধ্যে। তো এইটার সূত্র যদি আমরা শিখতে পারি তাহলে খুব ইজিলি আমরা এই ক্ষেত্রফলের রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি আমরা আমাদের পরীক্ষাটাতে অ্যানসার করে দিতে পারবো, ঠিক আছে। তো চলো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাস থেকে আবার ইনশাআল্লাহ রিভিশন ক্লাস শুরু করবো হ্যাঁ ম্যাথে।